আপনারা দেখছেন জিল্লু নেশন ইউটিউব চ্যানেল। তো আসেন আমরা পরবর্তী যে ইয়াটা আছে সেটা আমরা দেখি। দেখেন এখানে কতগুলো আপনার বাচ্চাদেরকে লেখার জন্য কিন্তু এগুলো হাত ঘোরাতে পারবেন, ঠিক আছে। রাইটিং অর প্র্যাকটিস অফ এক্সামিনেশন। তো এখানে লেখার জন্য আপনার বাচ্চাদেরকে আপনি লেখার জন্য ওটার উপরে হাত ঘোরাবেন। সেম এখানে কিছু এলোমেলো হরফ আছে। এই এলোমেলো হরফগুলো আমরা যে হরফগুলো আমরা চিনতে পারছিলাম না, এই হরফগুলো যখন আমরা আপনাদের বাচ্চাদেরকে শেখাবেন যে এই হরফটা কি, এটা কি, যখন বুঝতে পারেন যে আপনার বাচ্চারা কমফিউজ ভালো এটা পরিষ্কারভাবে বুঝতে পেরেছে। প্রিয় দর্শক, আজকে আমরা আরেকটা বিষয়, এখানে এলোমেলো কিছু হরফ, এখানে আমরা কিছু গ্রামারে নিয়ে আলোচনা করব। এখন এই যে হরফগুলো দেখতে পাচ্ছেন, এই যে হরফগুলো এখানে পূর্ণ একটা হরফ দেখানোর মাধ্যমে বলতেছে যে এই হরফগুলো এরকমভাবে হচ্ছে মেন পাওয়ার যে হরফটা। এখন কোরআনুল কারিমে কিন্তু এইরকম হরফগুলো থাকবে না। তাহলে আমাদেরকে হরফ কিভাবে বাছাই করতে হবে, এইভাবে বাছাই করে নিতে হবে। এই যে অর্ধেক জায়গা থেকে আমাদের বুঝতে হবে যে এই হরফগুলো অ্যাডজাস্টিত হয়ে কোরআনুল কারিমে আসবে। কেননা কোরআনুল কারিমে এই বড় অক্ষর দিকে ফাঁকা ফাঁকা করে আসবে না। যেমন আমরা সরে আ এবং ম দুইটা দিয়ে যুক্ত করেছি আম যুক্ত করেছি, কিন্তু আমটাকে আলাদা আলাদা করার কারণে একটা শব্দ পূর্ণাঙ্গ ওয়ার্ড তৈরি হয়েছে, অর্থ তৈরি হয়েছে, যার হচ্ছে সরেয়া এবং আম। এরকম ঠিক এরকম যখন আমরা অ্যাডজাস্ট করব তখন একটা অর্থ তৈরি হবে। তো চলুন, তা আমরা এই যখন এটা বুঝতে পেরেছি তখন আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। তার আগে একটা কথা বলে নিই প্রিয় দর্শক, এখানে যারা দেখতেছেন দেখেন সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে নক্তাওয়ালা চিনা। মুখস্থর কোনো বিষয় না, আমাকে বোঝার জিনিসটা বুঝতে হবে যে বার কত নক্তা থাকে, সার কত নক্তা থাকে, শিনের কয়টা নক্তা থাকে, এইগুলো কনফিউজ করা। এখন যদি আমি নক্তাগুলো পূর্ণাঙ্গভাবে চিনতে পারি তাহলে আমরা বুঝতে পারবো যে কোন হরফ কোন জায়গায়, যেরকমভাবেই থাকুক না কেন, লেখা যেরকমভাবেই হোক না কেন, আমাদের নক্তাওয়ালা হরফগুলো যদি চিনতে পারি তাহলেই যথেষ্ট হবে। তাহলে আমাদের মনে রাখতে হবে বার নিচে এক নক্তা, তার উপরে দুই নক্তা, এইভাবে মনে রাখতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু অর্ধেকটা পুরোটাই পূর্ণাঙ্গ কমে যাচ্ছে। তো এখন আমরা এগুলো সহজ, এগুলো সবার জন্য এক্সাম্পল, একদম সহজ। যারা বাচ্চা আছে তাদের আপনারা নিজেরা ঘরে ভর্তি করে শিখাতে পারবেন, টিচার লাগবে না, ঠিক আছে। টিচার ছাড়া আপনি শিখাতে পারবেন, বিভিন্ন আছে, অ্যাপস আছে, ভিডিও আছে, ইত্যাদি শিখাতে পারবেন। কিন্তু তবে সহি শুদ্ধভাবে পড়ানোর জন্য আপনার একজন টিচার প্রয়োজন। এই জন্য একজন টিচার অবশ্যই হায়ার করে নেবেন, যাতে এই হরফগুলো আপনি বাছাই করে সুন্দর করে। কিন্তু সন্তান মার কাছে পড়তেছে না, এটাই স্বাভাবিক, আউট মানুষের কাছে পড়তে হবে। তো আমরা আজকে যে বিষয়গুলো দেখতে পেরেছিলাম, বর্ণমালা কিভাবে কি হয়েছে, এবার দেখতেছেন কয়েকটি হরফ কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে। আমরা আলাদা আলাদা বর্ণমালাগুলো দেখতে পেরেছিলাম, হরফগুলো দেখতে পেরেছিলাম। এখন আমরা দেখতে পেরেছি যে হরফগুলো একটা একটা করে জড়িত হয়েছে। যেমন এখানে দেখতে পাচ্ছেন কফ লাম মিম, শব্দটা হয়েছে কলাম, কলাম মানে কলম। এইভাবে হরফগুলো, প্রত্যেকটা হরফগুলো এইভাবে অর্থ তৈরি হবে, ঠিক আছে। এইভাবে এরপরের বর্ণমালাগুলো দেখেন, এটাকে বলা হয় মুরাক্কাফ হরফ বলা হয় যে হরফগুলো, এই যে আলাদা আলাদা হরফগুলো রয়েছে সেই হরফগুলো অ্যাডজাস্ট হয়ে মিলিত হবে, তার নাম হলো মুরাক্কাফ। যেমন আমাদের বলতে অনেকগুলো হরফ আমরা নিয়ে আসলাম না, অনেকগুলো বর্ণমালা আমরা নিয়ে আসি, তাহলে অ্যাডজাস্ট করার পরে আমাদের শব্দটা উচ্চারিত হয়। ঠিক এইভাবে আমাদের আরবি বর্ণমালার মধ্যে অনেকগুলো হরফগুলো অ্যাডজাস্ট করার কারণেই এটাকে বলা হয় মুরাক্কাফ। তাহলে চলি, এইবার আমরা আরেকটা বিষয় শিখব, গ্রামার যে বিষয়টা। এখন যে আরবি হরফের যে আমরা বলি আকার, রসিকার ইত্যাদি এ বলি না, যে এটার উচ্চারণটা কি, এটা একদম সহজ। প্রথমে দেখবেন যে জবর সবসময় অলওয়েজ কি থাকে, উপরে থাকে, জবর সবসময় উপরে থাকে। আর এখানে সবগুলো আছে জবরের বর্ণমালা, তো জবর দিয়ে কিভাবে পড়তে হবে। এখন আমরা একটু আগে বলেছিলাম আলিফ কিন্তু না, এখানে একটা উদাহরণ দিয়ে দিয়েছে। দেখেন ছোট্ট করে একটা হামজা দেওয়া আছে, আলিফ কিন্তু রূপান্তরিত, আলিফ হচ্ছে রূপান্তরিত। অর্থাৎ দেখেন আমাদের জামা যখন এরকমভাবে ছিল না, একটা সময় জামাটা এরকমভাবে ছিল না, কেন ছিল না, আমরা দোকান থেকে জামা কিনেছি, পুরা ওয়ার্ল্ড মানে একদম ছিল, সেটা দর্জির কাছে দিয়েছি, বানিয়েছি, রূপান্তরিত। আমাদের এই জামা, আমাদের টুপি ইত্যাদি এভরিথিং কিন্তু রূপান্তরিত হয়েছে, পূর্ণ একটা জামা তৈরি হয়েছে। ঠিক আরবির ক্ষেত্রেও একটা রূপান্তরিত। কিভাবে রূপান্তরিত বলি, রূপান্তরিত হচ্ছে যে দেখেন
এখানে আমরা একটু আগে ফার্স্ট বলেছিলাম আরবি হরফের ক্ষেত্রে আলিফ বলেছি, এখন আমরা বলতেছি যে হামজা। কেন আলিফ এবং হামজা, কারণটা হলো কি, প্রশ্ন ওইটাই শুনুন। তো আলিফের উপরে যখন জবর জের পেশ জজম হয় তখন ওই আলিফটাকে আলিফ বলা যায় না, তখন কি বলা যায়, হামজাহ বলা যায়। তাহলে হামজাহ, এখন আমরা এই আলিফটাকে কি বলবো, হামজাহ বলবো। তাহলে কি বলবো, হামজা জবর আ, হামজা জবর আ। আবার যদি কেউ বলে আ, তাহলে হবে না। কেন হবে না, কারণ আইন এবং হামজার মাকরাজটা দুইটা আলাদা সাবজেক্ট, ঠিক আছে। হামজার মাকরাজটা হচ্ছে হলকের শুরু থেকে হয়, হামজা এবং হা এইটা হচ্ছে হলকের শুরুতে হয়। আইনটা হলে 2 নম্বর মাকরাজের মধ্যে আছে, যেটা আইন মধ্য গলার মধ্যস্থল আইন, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তাহলে আসো এখানে প্রথম ফার্স্টে যেটা আছে হামজা জবর আ, তারপরে আসছে কি বা জবর বা, তা জবর তা, সা জবর সা। এটা একটা বুঝলে আপনারা অটোমেটিক সব বুঝবেন, এবং বয়স্ক যারা আছেন তারা তো এভরিথিং সহজেই বুঝে যাবেন। বাচ্চাদের জন্য একটু টাফ, কিন্তু আর সবই বুঝে যাবেন। এরপরে দেখতেছেন অনেকগুলো হরফ নিয়ে একটা শব্দ তৈরি হচ্ছে। যেমন ফার্স্টে বলতেছে হামজা জবর আ, খ জবর খ, জাল জবর জা, আ খ জা, আ খ জা, আ আ আ খ রা। জাল কিন্তু নরম, খ ওই যে ক পরে খ বলেছিলাম, আর হামজাটা হলকে শুরু থেকে আসছে, তাহলে কি হবে, আখজা আখজা। তারপর আছে ওয়ারবা ওয়াত, বলেছিলাম কি ওয়াদ, র র র র, এই সেই র। তারপর আছে বা বা বা, এই। তাহলে কি আসে, দজ জবর দজ জবর দজ জবর র জবর র, কি হলো ওয়ার। মানে দুইটা হরফকে অ্যাডজাস্ট করার পরে একটা উচ্চারিত হবে, উচ্চারণ করবেন, তাহলে আপনার রিডিং পড়া অনেক সহজ হবে। তাহলে দুইটা হরফ কি বললাম, দদ এবং র, তাহলে কি হবে, দজ জবর দ, র জবর র, কি হলো ওয়ার, বা জবর বা, ওয়ারবা। এখন এই যে দরবা বলি নাই, কিন্তু আমি দরবা বলেছি। কেন বলেছি, দরবা শব্দের অর্থ প্রহর করা। তা এখন নাসারা সাহায্য করা, জাল ফিরে আসা, রজা, এগুলো অনেকগুলো অর্থ আছে যেটা আপনার সহজে বুঝতে পারবেন। এই যে হরফগুলো আছে, এই হরকত, এটাকে বলা হয় হরকত। হরকত কাকে বলা হয়, এক জবর এক জের, এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে হয়। এই যেহেতু আমরা জানি আমাদের ব্যাকরণের মধ্যে আছে হরকত কাকে বলে, তাহলে হরকতের প্রথম শব্দটা আমরা পেয়েছিলাম এক জবর। তাহলে একটা জবর যেহেতু আছে, এটা আমরা মনে রাখতে হবে, যখন এক জবর হবে তখন আমরা মনে রাখতে হবে এটা হরকত। হরকতের উচ্চারণ কী করতে হবে, তাড়াতাড়ি করে পড়তে হবে। তাহলে এখানে দরবা এভাবে বলা যাবে না, দরবা, কারণ এটা হরকত। আচ্ছা, পরের স্লাইডটা থেকে দেখি। দেখেন আমরা এবার আছি জেরের আলোচনা আসতেছিলাম, ঠিক আছে। জের কোথা থেকে ফার্স্টে বলেছিলাম, জের হচ্ছে নিচে থাকে। তাহলে এটা বুঝতে পারছি, এটা সহজ আছে যে হামজাদের ই, বাজের বি, এই এরকমই সামথিং। তারপরে আমরা দেখি এইবার যে আমরা পূর্ণাঙ্গ একটা হরফের উপরে রূপান্তরিত হয়েছে। আমরা পেশের আলোচনা এখনো আসিনি। তো দেখেন শিন জবর শাহ, হাজের হি, কি হলো, শাহি। এই দুইটা হরফ নিয়ে যখন আমরা আর থেকে অল্প একটু উচ্চারণ করতে হবে, শাহি, দাল জবর দা, কি হয়েছে, শাহিদা কেন বলি নাই, কারণ আমরা জানি এটা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে পড়তে হবে, ঠিক আছে। তো এটাই বুঝতে হবে। তারপরে হরফগুলো দেখেন, এইবার আমরা পেশ আসতেছি। পেশটা হচ্ছে কিরকম, গোল মাথার ওপরে একটা টান, ছোট্ট করে গোল মাথা, এটা কি বলা হয়, পেশ বলা হয়। তাহলে পেশ যেমন হামজা পেশ উ, বা পেশ বু, এরকম হবে। তাহলে এটা পূর্ণাঙ্গ পুরাটা অ্যাডজাস্ট করে নিয়ে আসি। এবার আমরা যে 3টা কথা বললাম, জবর জের পেশ, এই পেশটাকে এবার পূর্ণাঙ্গভাবে নিয়ে আসলাম। দেখেন প্রথমে আমরা শুধু পেশ দিয়ে বলতেছে, খপ পেশ কু, লাম পেশ লু, কপ পেশ কু, কি হলো, হুলু কু। আচ্ছা, এইবার 3টা যে আকার রসিকার কথা বলেছিলাম, এই যে পাওয়ারের কথা বলেছিলাম, এই সেই পাওয়ার, ঠিক আছে, জবর জের পেশ, এইগুলো হচ্ছে পাওয়ার বলা হয়। আরবিকের ক্ষেত্রে এগুলো বলা হয় পাওয়ার, যেমন অঙ্কের ক্ষেত্রে পাওয়ার হয়, কিন্তু আরবিক ক্ষেত্রে যে পাওয়ারটি হচ্ছে সেটা জবর জের পেশ। আচ্ছা, তাহলে প্রথমে আসি, দেখেন কাপ পেশ কু, বাজের বি, কি হলো, কুবি, তা জবর তা, কবিতা, এরকম। তাহলে আমরা 3টা পাওয়ারের আলোচনা এইভাবে শিখতে পারলাম। আচ্ছা, দেখেন এইভাবে সব আস্তে করে এইভাবে সব অ্যাডজাস্ট করে মিলিতে হবে, তাহলে আমরা কায়দা অতি সহজে পড়তে পারলাম। দেখেন আরও সহজ আছে, যখন এই যে দেখেন এই যে হরফটা বলেছিলাম সেটা হচ্ছে